ঘরটার দিকে শেষবারের মতো তাকালাম আমি, একটুও মায়া লাগলো না, বরং বুকের ভেতর অদ্ভুত এক স্বস্তি অনুভব করলাম। এক হাতে ট্রলি ব্যাগের হাতল ধরলাম, অন্য কাঁধে ঝুলিয়ে নিলাম আমার ব্যাকপ্যাক। সিঁড়ি বেয়ে নিচের নামতেই প্রথমে আমাকে দেখতে পেলেন শাশুড়ি। তিনি ভ্রুকুচকে বললেন, এসব কি? ড্রয়িং রুমে বসে থাকা রুদ্র মাথা তুলে তাকালো আর আমাকে জিজ্ঞাসা করলো, কোথায় যাচ্ছ? আমি ঠোঁটের কোণে হালকা একটা হাসি টানলাম আর বললাম, তোমার কথাই ভাবছিলাম। রুদ্র কিছুটা অবাক হয়ে তাকালো। আমি বললাম, তুমি ঠিকই বলেছো, তোমাদের বাড়িতে বিনা কারণে থাকা আমার উচিত না। তার মুখের কঠিন ভাবটা খানিকটা নরম হলো। সম্ভবত সে ভেবেছিল আমি ক্ষমা চাইতে যাচ্ছি। সে বলল, যাক, তাহলে অন্তত বুঝতে পেরেছো। আমি মাথা নেড়ে বললাম, তাই চলে যাচ্ছি। তোমাদের খাবার খাবো না, তোমাদের বাড়িতে থাকবো না, এমনকি তোমাদের দেওয়া অপমান আর মেনে নেবো না। শাশুড়ি যেন বিশ্বাসই করতে পারছিলেন না। কি বললে? বললাম, আমি আর এই বাড়িতে থাকছি না। রুদ্র সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। তার চোখ মুখ রাগে লাল হয়ে উঠেছে। সাইরা, নাটক বন্ধ করো। একটা ছোট্ট শিক্ষা দিয়েছি তোমাকে, এত বাড়াবাড়ি করার কি আছে? আমি শান্তভাবে তার দিকে তাকালাম আর বললাম, না রুদ্র, ওটা শিক্ষা ছিল না, ওটা ছিল পরিচয়। তুমি আসলে কে সেটা খুব দ্রুত আমাকে চিনিয়ে দিয়েছো, এজন্য তোমাকে ধন্যবাদ। সে আমার হাত ধরতে এগিয়ে এলো। আমি এক পা পিছিয়ে গেলাম। সঙ্গে সঙ্গে সে গর্জে উঠলো, এই দরজা দিয়ে বের হলে আর কখনো ফিরে আসার কথাও ভাববে না। আর বললাম, খুব ভালো, অন্তত এই ব্যাপারে আমরা দুজনেই একমত। আমি দরজার দিকে এগিয়ে গেলাম। বের হওয়ার আগে একবার ঘুরে তাকালাম আর বললাম, আর হ্যাঁ, বাসনগুলো এখনো ধোয়া হয়নি। রান্নাঘরের কাপড়টাও যেখানে ছিল সেখানেই আছে, ওটা ভালো করে ধুয়ে নিও। মানুষের মুখে নোংরা জিনিস ছুঁড়ে মারা কিন্তু মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস না। কথাটা বলেই দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। পেছনে দরজা বন্ধ হওয়ার আগ মুহূর্তে ভেতর থেকে একটা বিকট শব্দ শুনলাম। তারপর রুদ্রের চিৎকার আর শাশুড়ির তীক্ষ্ণ কণ্ঠ। কিন্তু আমি আর থামলাম না। অনেকক্ষণ পর প্রথমবারের মতো মনে হলো আমি নিঃশ্বাস নিতে পারছি। বাড়ি থেকে বেরিয়ে মূল সড়কের দিকে হাঁটতে লাগলাম। ট্রলি ব্যাগটা আমার পেছনে গড়াতে গড়াতে আসছিল। দুপুরের রোদ ভীষণ তীব্র ছিল, তবু আমার কিছু অনুভব হচ্ছিল না। আমি মোবাইলটা বের করলাম। এরই মধ্যে রুদ্র কয়েকবার ফোন করেছে আমাকে। এক মুহূর্ত দেরি করলাম না, নাম্বারটা ব্লক করে দিলাম। তারপর মাকে ফোন করলাম। মা ফোন ধরতে হাসি মুখে বললেন, কি রে মা, নতুন সংসারের প্রথম সকাল কেমন কাটছে? আমার গলা কেঁপে উঠলো, তবুও নিজেকে সামলে বললাম, মা, আমি বাসায় আসছি। কয়েক সেকেন্ড নীরবতা, তারপর মায়ের কণ্ঠ বদলে গেল। মা জিজ্ঞাসা করলো, কি হয়েছে? আমি গভীর শ্বাস নিলাম আর বললাম, মা, আমি ডিভোর্স চাই। মা কোনো চিৎকার করলেন না, কোনো প্রশ্নও করলেন না, শুধু বললেন, বাসা তো আছেই, তোর বাবা নাস্তা আনতে গেছে, তুই চলে আয়। ঠিক তখনই আমার চোখটা ভিজে উঠলো। আমি রুদ্রের জন্য কাঁদিনি, কেঁদেছিলাম এই ভেবে যে আমি একা নই। তবে বাবা মায়ের বাসায় যাওয়ার আগে আরেকজনকে ফোন করলাম, আমার সবচেয়ে কাছের বন্ধু মেহেরিন। মেহেরিনের একটা বিশেষ গুণ ছিল, সে কখনো মনের কথা লুকাতো না। আমি বললাম, কয়েকদিন তোমার কাছে থাকতে পারবো? ওর কণ্ঠ মুহূর্তে বদলে গেল। ও জিজ্ঞাসা করলো, তুই এখন কোথায়? আমি বললাম, রাস্তায়। বললো, লোকেশন পাঠা, একদম নড়বি না। 20 মিনিটের মধ্যেই সে গাড়ি নিয়ে সেখানে হাজির। আমাকে দেখে দ্রুত নেমে এলো। তার প্রথম প্রশ্নটাই ছিল, তোকে মেরেছে? আমি মাথা নেড়ে বললাম, না। কয়েক সেকেন্ড চুপ থেকে আবার বললাম, রান্নাঘরে ময়লা কাপড় মুখে ছুঁড়ে মেরেছে। তারপর বলেছে, আজ থেকে আমি ওদের বাড়ির কাজের লোক। মেহেরিন কিছুক্ষণ নির্বাক হয়ে রইল। তারপর দাঁতে দাঁত চেপে বলল, গাড়িতে ওর তাড়াতাড়ি, আর 1 মিনিট দাঁড়িয়ে থাকলে আমি গিয়ে ওর দাঁত ফেলে আসবো। মেহেরিনের বাসায় পৌঁছে আমি অনেকক্ষণ গোসল করলাম। গরম পানি নিচে দাঁড়িয়ে মনে হচ্ছিল শরীরের সঙ্গে সঙ্গে অপমানটাও ধুয়ে ফেলছি। মুখের উপর আশ্রে পড়া সেই নোংরা কাপড়ের অনুভূতিটা যেন মুছে ফেলতে চাইছিলাম। গোসল শেষে বের হয়ে দেখি মেহেরিন অনেকগুলো খাবার অর্ডার করেছে। টেবিলে খাবার সাজানো আছে। আমার সামনে জুসের গ্লাস এগিয়ে দিয়ে বলল, ইতিহাসের সবচেয়ে ছোট সংসার ভাঙার আগাম